মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কবিতার সিরিজ চালাচ্ছি। তার মধ্যে আজকে এই 12 সিলেবাসের শেষ কবিতা সনেট নম্বর 18। তার একটু পরিচয় দিয়ে দিই। স্বরূপ সরকার, একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমি যে আলোচনাটা করছি কবিতা নিয়ে, সেটা কিন্তু পরীক্ষা রিলেটেড কোশ্চেন আলোচনা করছি, এমসিকিউ, এসকিউ এবং প্রশ্ন, মেনলি এমসিকিউ, এসকিউ। সেই লাইনগুলোই বেশি জোর দিচ্ছি, বেশি বারবার বলছি, বাংলা ইংলিশ মিলিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষা হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, তো সেই জন্য আমি একদম প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা যেটা হচ্ছে সেটা কিন্তু আমি করছি না, পরীক্ষা রিলেটেড আলোচনা আমি করছি, যাতে তোমাদের উপকার হয় এবং খুব সংক্ষেপে। তো আজকে যে সনেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নম্বর 18। উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টা তিনি সনেট লিখেছেন। তার মধ্যে এই সনেটটার নাম্বার হচ্ছে 18, এই জন্য সনেটের নাম হচ্ছে সনেট নম্বর 18। এবং প্রথম লাইনটাই টাইটেল, শ্যাল আই কম্পেয়ার দি, মানে তোমাকে, টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কবিতার টাইটেল বা হেডিং। কবিতার গঠনে আসে আমি। কবিতাটা এটাকে বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের নাম অনুসারে এই সনেটটার নাম হয়েছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটও বলে। আরেকটা যেটা আমরা পড়েছি পোয়েট্রি অফ আর্থে, অ্যাসিড ইন দ্য ভ্যালিতে, এটা ছিল পেকচার কাম সনেট। তার দুটো পার্ট ছিল, প্রথম 8 লাইনকে অক্টেভ এবং পরের 6 লাইনকে সেস্টেট বলে। কিন্তু এটাও 14 লাইনের সনেট, মানে তোমাকে 40 লাইনের কবিতা হতে হবে, 14 লাইন হতে হবে। কিন্তু এটার যে ভাগটা আছে, গঠন, সেটা হচ্ছে 3 কোয়াড্রেন্টস এন্ড এ কাপলেট। একটা কোয়াড্রেন্টে 4 লাইন করে থাকবে এবং লাস্টে হচ্ছে 2 লাইন। 3 কোয়াড্রেন্টস মানে 3 4 12 লাইন, আর লাস্টের কাপলেটে 2 লাইন। এই টোটাল 14 লাইন হলো। তাহলে কি হলো? 3 কোয়াড্রেন্টস, প্রত্যেকটা কোয়াড্রেন্টে 4টে করে লাইন আছে। এই 3 কোয়াড্রেন্টস সমান 12 লাইন, এবং লাস্টের যে ফাইনাল কাপলেট তার 2 লাইন আছে। এবং রাইম স্কিম যেটা আছে, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ এবং জিজি। এভাবে কবিতায় আসে। কবিতার প্রধান বিষয় যেটা আসে পরীক্ষায়, যে হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার উইথ হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবি বলছেন, আমি কি তোমাকে গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করতে পারি? রেটরিক্যাল কোশ্চেন দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বাক্য কবিতাটা শুরু হয়েছে। কিন্তু বাকি যে 13 লাইনের মধ্যে কবি উত্তর দিয়ে দিয়েছেন যে কবির বন্ধুর সঙ্গে গ্রীষ্মকালের দিনের কোনো তুলনাই হয় না। কবির বন্ধু অনেক বেশি লাভলি, অনেক বেশি ইটারনাল সামার ডের তুলনায়। তো দুটো ক্যারেক্টার কে? একটা হচ্ছে পোয়েটস ইয়ং ফ্রেন্ড, আর একটা হচ্ছে সামার্স ডে। এটাও সুন্দর। গ্রীষ্মকালে দিনগুলো, কোনো বিশেষ দিন ইংল্যান্ডের লোকেদের কাছে খুবই ভালো, লাভলি। কিন্তু কবির কাছে কবির বন্ধু সৌন্দর্য মোর লাভলি, মোর টেম্পারেট। তো একদিকে আছে কবি পোয়েটস ইয়ং ফ্রেন্ড, আর একটা দিকে আছে সামার্স ডে। এটাই কবিতার হেডিং, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা দিয়ে শুরু হয়েছে, আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মকালের এটা দিনের সাথে। পরে লাইনে কি বলেছে? দাও আর্ট, দাও মানে তোমার সৌন্দর্য, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে কার সৌন্দর্য? এই এর তুলনায় এই বন্ধুর সৌন্দর্য। কবির বন্ধুর পরিচয় সত্যি জানা যায় না, কেউ মিস্টার ডব্লিউএস বলে, আর্ল অফ সাউদাম্পটন বলে, আমরা দিকে যাবো না, আমরা শুধু পোয়েটস ইয়ং ফ্রেন্ড মনে রাখবো। ওকে, তো কবি বলছে যে পোয়েটস ফ্রেন্ড, বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ওয়াজ more lovely and more temperate compared to the summer day. তোমাকে এটা মনে রাখতে হবে, more lovely and more temperate। 3 নম্বর লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। 3 নম্বর লাইন তুমি মুখস্থ করবে। rough winds do shake the darling birds of May। অনেকগুলো শর্ট আসে এখানে। তো কি বলছে? গ্রীষ্মকালের ঝোড়ো হাওয়া, এলোমেলো হাওয়া কি করে? ওই মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। এটা একটা গ্রীষ্মকালের একটা সীমাবদ্ধতা, একটা ফল্ট, নেগেটিভ পয়েন্ট। কি করে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে উল্লেখ করা হয়েছে, প্রিয় ফুলের কুড়িগুলোকে রাফ উইন্ডস কি করে ঝরিয়ে দেয়। অনেকগুলো প্রশ্নের মধ্যে আছে কিন্তু, উইন্ড কেমন ছিল, কি করে, এবং মে মাস, কোন মাসে কথা বলা হয়েছে? মে মাসে। এবং এখানে কথা আছে, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামার্স লিজ মিন্স ডিউরেশন অফ সামার দ্যাট ইজ ভেরি ব্রিফ। সামার্স লিজ, লিজ কথাটার মানে হচ্ছে ডিউরেশন অফ সামার দ্যাট ইজ ভেরি ব্রিফ। আবার বলছি, সামার্স লিজ মিন্স ডিউরেশন অফ সামার দ্যাট ইজ ভেরি ব্রিফ, খুব সংক্ষিপ্ত।
আর কবির বন্ধু কে কবি সেখানে 1 বছর ধরে 24 ঘন্টা সে যদি মনে করে তার সঙ্গে থাকতে পারবে, সময় কাটাতে পারবে। কিন্তু তুমি চাইলেও গ্রীষ্মকাল খুব সুন্দর, কিন্তু সেই সুন্দর গ্রীষ্মকালকে তুমি কিন্তু সারা জীবন সব সময় তুমি রাখতে পারবে না। তুমি গ্রীষ্মকাল প্রকৃতির খেলা অনুসারে, প্রকৃতির নিয়ম অনুসারে তুমি যে কমাস গ্রীষ্মকাল পাবে, প্রকৃতি তো ঠিক করে দেবে কত মাস গ্রীষ্মকালকে তুমি পাবে। কিন্তু কবির বন্ধুর ক্ষেত্রে কবির বন্ধু এবং কবি ঠিক করবেন তারা কতক্ষণ সময় কাটাতে পারবেন। গোটা বছর কাটালেও কোনো অসুবিধা নেই। এখানেই বলা হয়েছে সামার সিরিজটা খুব ব্রিফ পিরিয়ডের জন্য মানুষের জীবনে আসতে পারে। তারপরে কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, আই অফ হেভেন। এখানে দেখি আই অফ হেভেন মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সান। কবি কি বলছেন, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এই আই অফ হেভেন মাঝে মাঝে সূর্যের আলো প্রচন্ড তাপ দেয়। তোমাকে মনে রাখতে হবে হোয়াট ডু ইউ মিন বাই আই অফ হেভেন। তোমাকে লিখতে হবে আই অফ হেভেন মিনস দ্য সান, দ্য সান, এটুকু মনে রাখলেই হবে। তারপরে কি বলেছে, ইভেন অন ইজ গোল্ড কমপ্লেকশন, এই সানের যে আলো সেটা হচ্ছে গোল্ড কমপ্লেকশন, সেটা কমে যায়। এই সূর্যের আলোটাকে খুবই কল্পনা করেছেন গোল্ডেন কমপ্লেকশন হিসাবে, এবং সেটা বলছে ডিমড হয়ে যায়, কমে যায়। কেন? বিকজ দ্য সান ইজ ওয়াজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস। যখন কালো মেঘের দ্বারা সূর্যটা আচ্ছাদিত হয়, ঢাকা পড়ে যায়, তখন কিন্তু সূর্য আলোটা অটোমেটিক কমে যায়। আর সেই সূর্য আলো মাঝে মাঝে প্রচন্ড কিরণ দেয়, আবার সূর্য আলোটা হঠাৎ করে কমে যায়। তো তোমাকে মনে রাখতে হবে আই অফ হেভেন রেফার্স টু সান, অ্যান্ড দিস সানলাইট, দিস গোল্ড complexion of sun dimmed because the sun is covered with dark clouds. ব্যাস। তারপরে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, দুটো ফেয়ার আছে। খুবই ইম্পর্টেন্ট লাইন, আমার খুব ফেভারিট লাইন। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, বিউটি অফ এভরি বিউটিফুল থিংস। এভরি, কোনো মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, পৃথিবীর যে কোনো জিনিস ধর না কেন, প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে, অবশ্যই কমে যাবে। এটাই বলা আছে যে বিউটি অফ এভরি বিউটিফুল থিংস সামটাইমস ডিক্লাইন্স। ওটা লেগেছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। কিভাবে? দুটো কারণ দেওয়া আছে, বাই চান্স আর নেচার। ইন নেচারস চেঞ্জিং কোর্স আনড্রিমড। একটা বাই চান্স, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ডিজিজ, কোনো আগুন, যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে যেটা হঠাৎ করে হবে, তার ফলে তোমার সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হতে পারে। আর তা না হলে নেচারস চেঞ্জিং কোর্স আনটিল, মানে একটা নেচারের যে কমপ্লিট হচ্ছে পুরো সমস্ত একটা কমপ্লিট হতে হতে গ্রীষ্ম থেকে একদম বসন্তকাল পর্যন্ত এসে একটা ইয়ার, একটা বছর কমপ্লিট হচ্ছে। সেই বছর যখন কমপ্লিট হলো, তোমার জীবন থেকে একটা বছর চলে গেল। এরকম করে 1 বছর 2 বছর 3 বছর যেতে যেতে তোমার জীবনে কিন্তু তোমার সৌন্দর্য কিন্তু যখন তোমার বয়স বাড়বে আর কি, তোমার সৌন্দর্য কিন্তু অটোমেটিক কালের নিয়মে, প্রকৃতির নিয়মে ক্ষয়প্রাপ্ত অবশ্যই হবে। এটাকে বোঝানো হয়েছে, একটা হঠাৎ করে আর একটা সময়ের সাথে সাথে তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার সৌন্দর্য কিন্তু অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে। সেজন্য অবশ্যই তোমাদের উচিত মনের সৌন্দর্যের উপরে জোর দেওয়া, বাহ্যিক সৌন্দর্য নয়। আমাদের ভেতরে যে সৌন্দর্য থাকে, যেটা মানবিক গুণাবলী, হিউম্যান কোয়ালিটিস, যেগুলো মায়া, মমতা, লাভ, অ্যাফেকশন, রেসপেক্ট, এই যে গুণগুলো, এগুলো পার্মানেন্ট থাকে তোমার। বাইরের যে আমাদের যে সৌন্দর্য, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, তারপর চলে আসো দা ইটারনাল সামার। এটা শুধু সামার না, এই যখন ইটারনাল কথাটা যোগ হবে, ইটারনাল, দা ইটারনাল সামার যখন যোগ হবে, তখন তুমি অবশ্যই জানবে ওই বন্ধুর কথা বলা হয়েছে। শুধু সামার, গ্রীষ্মকাল, যখন দা ইটারনাল সামার যখন কথাটা যোগ হবে, তখন অবশ্যই কবির বন্ধুর সৌন্দর্য কোনোদিন কি কবি কি বলছেন, কোনোদিন ফেড হবে না, কোনোদিন নষ্ট হবে না। আর কি বলেছে? আর বলেছে নর লস পজিশন অফ ফেয়ার দাউ উইস্ট। তোমার মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের অধিকার, সেই সৌন্দর্যের তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তোমার সৌন্দর্য তোমার কাছে থাকবে। তারপরে আর ইম্পর্টেন্ট লাইন আছে, নর শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডারস ইন হিজ শেড। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারস ইন হিজ শেড। মৃত্যুর কালো ছায়া তোমার উপরে পড়বে না, মৃত্যুর কালো ছায়া তোমার উপরে পড়বে না। মানে কি, যে কবির বন্ধুর উপরে মৃত্যুর কালো ছায়া গর্ব করে কোনোদিন তার যে পাওয়ার, অমনিপোটেন্স পাওয়ার, সেই পাওয়ারটা কোনোদিনই কবির বন্ধুর উপরে ভারী হতে পারবে না, বন্ধুর উপরে ক্যাপচার করতে পারবে না। সেটা কবি বলা আছে, মৃত্যুর কালো ছায়া কবির বন্ধুর উপরে অতটা ভারী হতে পারবে না। কারণ
কারণ কবির বন্ধুর সৌন্দর্য কি করেছেন, লালে লিখে এটা এই ইটারনাল লাইন্স, এই যে সনেট নম্বর 18 এর যে ইটারনাল লাইন্স, এই কবি বন্ধুর সৌন্দর্য, এই সনেট নম্বর 18 এর যে লাইন যেগুলো ইটারনাল হয়ে গেছে কালের সঙ্গে সঙ্গে, সময়ের সাথে সাথে, আজকে প্রায় এতদিন হয়ে গেল তবু কবিতা আমরা পড়ছি, কবির বন্ধু কথা বলছি আর কি। যেই কবিতা পড়ার না কেন কবির বন্ধু কথা বারবার বলা হচ্ছে, তাহলে কবিতার মাধ্যমে কবির বন্ধুর সৌন্দর্য অক্ষয় আছে, বেঁচে আছে। ইটারনাল লাইন্স কবি তখনই বলেছিলেন যে ইটারনাল লাইন্স গুলো যত দিন যাবে তত এর গ্রো হবে, সেটাই এখানে বলা হয়েছে, ইটারনাল লাইন্স অফ সনেট নম্বর 18। আর লাস্ট লাইন কাপে যেটা আছে যে কতদিন কবির বন্ধুকে মনে রাখবে, তো as long as men can breathe, as long as men can breathe, একটা পয়েন্টে যতদিন মানুষ শ্বাস নেবে আর আইজ ক্যান সি, men can breathe or eyes can see, যতদিন মানুষ শ্বাস নেবে আর যতদিন মানুষ চোখে দেখতে পাবে, যতদিন মানুষ শ্বাস নেবে ততদিন মানুষ চোখে দেখতে পাবে, ততদিন কি বাজবে, খুব ইম্পর্টেন্ট, ততদিন দিস বাজবে। এই দিস মানে হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রি মানে সনেট নম্বর 18। so long live this, যতদিন মানুষ, আবার দেখো so long as men can breathe or eyes can see, ততদিন so long live this মানে পোয়েট্রি বাজবে, সনেট নম্বর 18 বাজবে। আর যতদিন সনেট নম্বর 18 বাজবে ততদিন কে বাজবে, ততদিন কবির বন্ধু বাজবে। ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, যতদিন মানুষ শ্বাস নেবে বা চোখে দেখতে পাবে ততদিন দিস বাজবে, পোয়েট্রি বাজবে, সনেট নম্বর 18 বাজবে। এবং যতদিন সনেট নম্বর 18 বাজবে ততদিন কবির বন্ধু বেঁচে থাকবে, কারণ কবি কি করেছেন, এই সমস্ত সৌন্দর্য কবির বন্ধুর এই সনেট নম্বর 18 বা 1 থেকে 127 নম্বর সনেট, 126 অ্যাকচুয়ালি, কবির বন্ধুর সৌন্দর্য লিপিবদ্ধ করে রেখেছেন আর কি। তো এই জন্য বলছেন যে কবির বন্ধুর সৌন্দর্য যেহেতু কবিতার মাধ্যমে কবি লিখে গেছেন, আর যেহেতু কবিতা বেঁচে থাকবে, কবির বন্ধুর সৌন্দর্য কিন্তু সারা জীবন ইটারনাল থেকে গেল আর কি। খুব ইম্পর্টেন্ট লাইন, লাস্টের দুটো লাইন আবার বলছি, ইটারনাল লাইন যেটা বলা হয়েছে, যতদিন মানুষ ব্রিথ নেবে ততদিন মানুষ চোখে দেখতে পাবে, ততদিন দিস মানে পোয়েট্রি বা সনেট নম্বর 18 বাজবে, যতদিন সনেট নম্বর 18 বাজবে ততদিন কবির বন্ধু বাজবে, বিকজ এই সনেট নম্বর 18 এর মধ্যে কবির বন্ধুর সৌন্দর্য লেখা হয়ে গেছে। এই যে কথাগুলো বলা হলো এগুলোই মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কবিতাটা রিডিং পড়ো, তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখো আর কি। আর যে কথাগুলো বলা হলো সেগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। তো বড় গোষ্ঠী মেনলি আসে, তুলনাটা আসে, আর ওই যে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, এই লাইন ধরে কোনো প্রশ্ন আসে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইন ধরে কোনো প্রশ্ন আসে, প্রথম লাইন ধরে প্রশ্ন আসে, বা কাপলেট ধরে প্রশ্ন আসে বড় গোষ্ঠী। তো এইগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আপাতত এইটুকুই, ভালো থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।